আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই আছো। তো তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার MT1 পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে, তোমরা রেজাল্ট হাতে পেয়েছো। আর MT2 পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখেছো। তো তোমাদের MT পরীক্ষার যে রুটিন যদি না পেয়ে থাকো অবশ্যই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নিবে। সম্ভবত এই মাসের 15 তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে। তো তোমাদের প্রথম পরীক্ষা যেমন হয়েছে, এই সামনের পরীক্ষাটাও এরকমভাবে অনলাইন ভিত্তিক 30 নাম্বার MCQ হবে। তো আমি তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে প্রথম পরীক্ষা যেভাবে প্রশ্ন করেছি এভাবেই করব। বোর্ড প্রশ্ন বা বোর্ড প্যাটার্নকে গুরুত্ব দিব। তো তোমাদের প্রথম MT সিলেবাস এর ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে, এবারেও MT2ও হবে। যে প্রথম পত্র থেকে একটা চ্যাপ্টার ধরেছি, দ্বিতীয় পত্র থেকে একটা চ্যাপ্টার। প্রথম পত্রের লেকচার অলরেডি তোমরা দেখেছো। প্রথম পত্র থেকে মূলত অধ্যায় 3 ধরা হয়েছে, আর দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 2। আজকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি অধ্যায় ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় 2, লেকচার 1। আশা করি সময় পেলে দ্বিতীয় লেকচারের মাধ্যমে আজকে যতটুকু অবশিষ্ট থাকবে দ্বিতীয় লেকচারের মাধ্যমে সেটা কভার করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতেছো, এনজয় করতেছো এবং পরবর্তী ক্লাসগুলোও দেখবে, সাথে থাকবে। তোমাদের বারবার যে কথাটা বলা হয়, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ওভার ফোনে তো আমার সাথে যোগাযোগ করার সুযোগ থাকছেই। তো চলো আজকের ক্লাসে চলে যাই। আজকের যে ক্লাস সেটা হচ্ছে, দেখো, যে ব্যবস্থাপনার নীতি। তো আসলে এখন যে ব্যবস্থাপনার নীতি, এটার ধারণা দেখো, যে ব্যবস্থাপনার নীতি আমি আসলে এটা পাঠ্য বইকে সন্নিবেশিত করেছি। কারণ আমি মূলত আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে হেনরি ফেল প্রদত্ত যে ব্যবস্থাপনার 14টা নীতি আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে নীতি সম্পর্কে কিছু কথা বলা দরকার। তোমরা যদি আমাদের যে বুক লিস্ট দেওয়া আছে, প্রথম বইটা সেটা হচ্ছে কাজী ফারুক স্যারের যে বই, আর দ্বিতীয় বই হচ্ছে খালেকুজ্জামান স্যারের, বা যে কোনো ব্যবস্থাপনার বই তোমরা হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে দেখতে পারো। তো স্বাভাবিকভাবেই যে নীতির যে সংজ্ঞা, ডেফিনিশন, সেটা হলো যে একটি স্থায়ী পরিকল্পনা। নীতি হলো একটি স্থায়ী পরিকল্পনা। তো ব্যবস্থাপনা একটি স্বতন্ত্র প্রক্রিয়া। এক্ষেত্রে কার্য সম্পাদনের জন্য সুনির্দিষ্ট নীতি বা আদর্শ অনুসরণ করে একজন ব্যবস্থাপক সুষ্ঠু ও সঠিকতার সাথে লক্ষ্যার্জনে সচেষ্ট হয়। ক্ষুদ্রায়তন, বৃহদায়তন সকল প্রতিষ্ঠানের সকল স্তরে কার্য সম্পাদনের সুনির্দিষ্ট নীতি থাকে। ব্যবসায়ী অথবা অব্যবসায়ী সকল সংগঠনের সফলতার পেছনে সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি প্রতিষ্ঠানের সকল শ্রেণীর কর্মী দৈনন্দিন একটি নির্দিষ্ট সময়ে কাজে যোগদান করে এবং কার্য শেষে কর্মস্থল ত্যাগ করে। এক্ষেত্রে নির্দিষ্ট কার্যসূচি অনুযায়ী সকল স্তরে সকল বিভাগের কর্মীরা কাজে করে। তো এটা একটা নীতি। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতির প্রয়োগ সম্পর্কে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ একই মতামত ব্যক্ত করেছেন। নীতির ব্যবহার ব্যবস্থাপনাকে সার্বজনীন স্বীকৃতি দিয়েছে। নীতি হলো বাস্তব ভিত্তিক ও তথ্য নির্ভর বিবৃতি। এক্ষেত্রে কার্য সম্পাদনের জন্য সুশৃঙ্খল রূপরেখা প্রণীত হয়। প্রতিষ্ঠানের প্রকৃতি ও সাংগঠনিক অবকাঠামো নীতি প্রয়োগে নমনীয়তা পরিলক্ষিত হয়। ব্যবস্থাপনা একটি বিজ্ঞান। বিজ্ঞানের মূল ভিত্তি হলো সূত্র। ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতি হলো কার্য সম্পাদনে ব্যবহৃত মৌলিক সূত্র। কুন্স ও ডোনাল্ড এবং রিকের ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতির প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের ম্যানেজমেন্ট বইয়ে যে কয়েকটা দেখো, যে এখানে 4টা নীতির কথা মতামত ব্যক্ত করেছেন। যে ব্যবস্থাপনা নিম্নোক্ত 4টি কারণে ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতির প্রয়োজনীয়তা রয়েছে বলে মতামত ব্যক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে দক্ষতা বৃদ্ধি, নির্দিষ্ট সুষ্ঠু কাঠামো গঠন, সম্পদের ব্যবহার এবং তোমার গবেষণা উন্নয়ন। তো ব্যবস্থাপনা নীতি বা আদর্শ কি, এটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। যে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন যুগে ব্যবস্থাপনা বিশারদগণ সুনির্দিষ্ট নীতি বা আদর্শের উপর গুরুত্ব আরোপ করেন। সভ্যতার প্রারম্ভ থেকে বিভিন্ন জাতি বা গোষ্ঠী তাদের কার্য পরিচালনার পদ্ধতি হিসেবে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হয়। কার্য
দক্ষতা উন্নয়ন, ব্যবস্থাপনায় বিজ্ঞানের ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন ও নিয়োগ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যুগের ক্রমবিকাশের সাথে সাথে বিভিন্ন নীতি বা সূত্র প্রণীত হয়েছে। তো আজকে আমরা দেখব হচ্ছে যে এই যে দেখো এখানে ব্যবস্থাপনার ক্রমনীতির ইতিহাসে নীতি সম্পর্কিত ধারণার উল্লেখ করা হলো যে আনুমানিক খ্রিস্টপূর্ব 1491 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব 1491 যে হিব্রু সভ্যতা যেটা ছিল সেখানে নীতি সম্পর্কিত যে ধারণা ছিল সেটা হচ্ছে পদসোপান নীতি ও ব্যতিক্রম নীতি সংক্রান্ত মতবাদ। তারপর খ্রিস্টপূর্ব 500 অব্দে চৈনিক সভ্যতায় বিশেষায়ন নীতি, পরামর্শ নীতির গুরুত্ব আরোপ। খ্রিস্টপূর্ব 400 অব্দে সক্রেটিস ব্যবস্থাপনা নীতির সার্বজনীনতা ঘোষণা করেন। খ্রিস্টপূর্ব 350 অব্দে প্লেটো বিশেষীকরণ নীতির বিবরণ দেন। তারপরে দেখো যে এভাবে ক্রমান্বয়ে যে ইয়েগুলো আসতেছে, যে নিকোলা ম্যাকিয়াভেলি জনসম্মতি নীতির উপর বিশ্বাস স্থাপন। তারপরে দেখো এখানে যে 1855 খ্রিস্টাব্দে হেনরি কুইয়র। তারপরে এভাবে আস্তে আস্তে যে এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগ ও চাকরি নীতির প্রবর্তন, এটা 1900 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 1916 খ্রিস্টাব্দে হেনরি ফেয়ল ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবস্থাপনা নীতির 14টি প্রবর্তন করেন। আজকে আমরা এই 14টি নীতি নিয়ে আলোচনা করব। তোমরা এটা একটু ভালোভাবে এই চ্যাপ্টারটা এই পৃষ্ঠাগুলো ভালোভাবে পড়বে, এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে। তো হেনরি ফেয়ল প্রদত্ত যে নীতিগুলো আছে আমরা সেটা দিকে যাই। এখানে নীতির যে সংজ্ঞাটা একটু বড় করে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এই কোনো কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের নিয়ম কানুন বা পথ নির্দেশনাকে নীতি বলে। আর ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু সত্য যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যার সমাধান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখায়, তাকে ব্যবস্থাপনা নীতি বলে। আমি আবার বলছি যে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু সত্য যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখায়, তাকে ব্যবস্থাপনা নীতি বলে। এবার আসা হচ্ছে হেনরি ফেয়ল প্রদত্ত যে নীতিগুলো আছে। হেনরি ফেয়ল প্রদত্ত নীতিগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্য বিভাজনের নীতি, যে প্রতিষ্ঠানের কাজকে উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এক একজন বিশেষজ্ঞের উপর দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়ার নীতিকে কার্য বিভাজনের নীতি বলে। তারপরে হচ্ছে যে দ্বিতীয় যে নীতিটা সেটা হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সমতার নীতি। কর্তৃত্ব হলো আদেশদানের অধিকার বা ক্ষমতা, অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রাখার নীতিকে ব্যবস্থাপনার কর্তৃত্ব ও দায়িত্বের সমতার নীতি বলে। তারপরে হচ্ছে যে নির্দেশনার ঐক্যের নীতি, যে কোনো কাজ করার জন্য প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য বা মৌলিক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কর্মী ও সব বিভাগকে একই ধরনের নির্দেশনা দেওয়াকে নির্দেশনার ঐক্য বলে, বা পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা বাস্তবায়ন করাকে নির্দেশনার ঐক্য বলে। এক্ষেত্রে দেখা গেছে যে আমার নির্দেশনাটা হতে হবে একজন দক্ষ ম্যানেজার হিসেবে। এই যে দেখো ছবিগুলো কিন্তু অনেক বিশেষ কিছু ইঙ্গিত বহন করে, যে নির্দেশনার ঐক্যের নীতি হতে হবে যে আমার নির্দেশনাগুলো একই রকম হতে হবে। যে সকালে এক কথা বললাম, বিকালে এক কথা বললাম, তখন আমার অধস্তন যারা আছে, কর্মী যারা আছে, তারা আসলে মানে বুঝে উঠতে পারবে না যে আসলে কোনটা করতে হবে। এই জন্য একটা লক্ষ্যকে সামনে রেখে দেখো সবাই একই লক্ষ্যে আগাচ্ছে এবং একই ধরনের নির্দেশনা। আর সকাল বিকাল একই ধরনের নির্দেশনা হলে কি হবে যে আসলে কোন দিকে যাব সেটা কি অধস্তনরা বুঝতে পারবে না। তারপরে ধরো আদেশের ঐক্যের নীতি। দুইটা ছবি দেখে তোমরা কি বুঝতে পারো, যদি আমি নাও বলি মুখে, তারপরেও কি বোঝা যায় যে যদি সুপিরিয়র দুজন থাকেন, একজন বলে ডানে যাও, একজন বলে বামে যাও, তাহলে আসলে একজন কর্মী সে পথ হারিয়ে ফেলবে। তো একজন যদি এক জায়গা থেকে কথা বলে, এই যে এটা হচ্ছে সঠিক, যে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবে, একজন কর্মী একজনের কাছ থেকে আদেশ পাবে, সেক্ষেত্রে এটা ভালো হবে। তারপরে হচ্ছে সাধারণ স্বার্থ ব্যক্তি স্বার্থ ত্যাগ, যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকে ব্যবস্থাপনা সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ নীতি বলে। ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কখনোই প্রাতিষ্ঠানিক সামগ্রিক স্বার্থ নষ্ট করা উচিত নয়, কেননা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হলেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা হতে পারে। যে আমার দেখা গেছে যে একই সাথে
যে এমন একটা কাজ যেটা করলে প্রতিষ্ঠানে লাভ হয় কিন্তু আমার একটু কষ্ট হয়, আর সেক্ষেত্রে একজন কর্মীর একটু কষ্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন আদর্শ কর্মী সে অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থটাকে সামনে দেখবে। হ্যাঁ, প্রতিষ্ঠানের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় বা প্রতিষ্ঠানের স্বার্থটা যেন ঠিক থাকে সেটাকেই সে প্রাধান্য দেবে, যে সে কখনোই ব্যক্তিগত স্বার্থ সুযোগটাকে আরামটাকে সে গণ্য করবে না। তারপরে দেখো যে পারিশ্রমিকের নীতি, এটা ম্যানেজমেন্ট লেভেলের বিষয়, যে অবশ্যই প্রতিষ্ঠান সবসময় চিন্তা করতে হবে কর্মী যখন তার স্বার্থকে সামনের দিকে দেখবে, পিছনে রেখে প্রতিষ্ঠানের সামনে স্বার্থকে সামনের দিকে দেখবে, তখন প্রতিষ্ঠানের উচিত হচ্ছে কর্মীদের পারিশ্রমিকের যে নীতি তার যে ন্যায্য পাওনাটুকু তাকে অবশ্যই দিতে হবে এবং তার লেভেল অনুসারে দিতে হবে। হ্যাঁ, প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা প্রভৃতি বিবেচনায় উপযুক্ত বেতন সুযোগ সুবিধা দেওয়ার নীতিকে পারিশ্রমিকের নীতি বলে, এবং এটা আমাদের দেশে কম বেশি সব প্রতিষ্ঠানেই মানা হয়। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানে হয়তো বা কিছু ব্যত্যয় হতেও পারে, কিন্তু মানা হয়। কারণ হচ্ছে যে সব জায়গায় দেখা যায় যে এই যে বিভিন্ন ধরনের ইনসেনটিভ, বোনাস, কমিশন, তারপরে পুরস্কার, এগুলো মূলত এই পারিশ্রমিকের নীতির উপর ভিত্তি করেই করা হয়ে থাকে। তারপরে হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনার উচ্চ স্তরে সংরক্ষণ করা হলে তাকে কেন্দ্রীকরণ বলে, আর প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনা নিম্ন স্তরের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়। হ্যাঁ, আসলে দেখা যায় প্রতিষ্ঠান ভেদে যেটা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর, সেন্ট্রালাইজেশন অর ডিসেন্ট্রালাইজেশন, এটা প্রতিষ্ঠানের স্বার্থ যেখানে সুরক্ষিত থাকে এবং কর্মীরাও যেন বঞ্চিত না হয় সেইটা করাইকেই বাঞ্ছনীয়। তারপরে হচ্ছে যে তোমার প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম নীতি মেনে চলা, অধীনস্থ কর্মীদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যথাযথ আচরণ, শ্রদ্ধাবোধ ও আনুগত্য সম্মান প্রদর্শনই হলো নিয়মানুবর্তিতার নীতি বা ডিসিপ্লিন। তারপরে হচ্ছে জোড়াময় শিকলের নীতি, স্কেলার চেইন, কর্তৃত্ব প্রবাহ প্রতিষ্ঠানের উচ্চতর থেকে শুরু করে একেবারে নিম্ন স্তর পর্যন্ত ধাপে ধাপে এবং প্রত্যেক ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকে ব্যবস্থাপনার জোড়াময় শিকলের নীতি বলা হয়। যে এখানে যে একটা দেহ বিভিন্ন প্রাণ হলেও কি যে একটা সোল হিসেবে তারা যে একটা বডি হিসেবে কাজ করবে। তোমরা হয়তো বা গল্পটা পড়েছো, ইংলিশ একটা গল্প ছিল, হাত, মাথা, মুখ। একবার চিন্তা করলো যে মুখে বললো যে আমি চিবিয়ে দেওয়ার পরে জিভ খুব স্বাদ করে খায়, পেট ভরে, আমি চিবাবো না। মাথা চিন্তা করলো যে আমি চিন্তা করবো না। হাত বললো যে আমি খাবার উঠিয়ে দেবো না। তারপরে এক পর্যায়ে দেখা গেল কি সবাই খুব ক্লান্ত শ্রান্ত হয়ে গেল এবং সবার কাজ কি থেমে গেল। তা এই জন্য যে একটা বডির যেমন প্রত্যেকটা অঙ্গ সবাই সবার কাজে লাগে এবং সবাই সবাইকে হেল্প করে, এটাই থাকতে হবে এবং সবার মধ্যে একটা যে একতা বোধ জন্মাতে হবে। হ্যাঁ, উপর বিভাগ থেকে নিম্ন বিভাগ, উপরেরও যদি মনে করে আরে ছোটদেরকে কেন দেখবো, ওরা তো আমাদের সেবা করবে বা প্রতিষ্ঠানে কাজ করবে, এটাই তো তাদের কাজ। আর ছোটরা যদি মনে করে যে না আমরা তো ছোট মানুষ, আমরা কি করতে পারি, বসারেই তো সব কিছু করবে, তাহলে কি প্রতিষ্ঠানের উন্নতি কখনোই সম্ভব না। এই জন্য সুপিরিয়র যেমন অধীনস্থদেরকে স্নেহ করবে, ছোটরাও এরকম বড়দের কথা মানবে বা মেনে চলবে স্বাভাবিকভাবে। এরকমটা হলেই কি যে হৃদ্যতা তৈরি হলেই তখন এটা জোড়াময় শিকলের নীতির মধ্যে পড়বে। তারপরে হচ্ছে শৃঙ্খলা নীতি, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে শৃঙ্খলা নীতি বলা হয়। তারপরে দেখো যে এখানে তোমার এরপরে যে জিনিসটা আছে সাম্যের নীতি বা ইকুইটি। সাম্যের নীতি বা ইকুইটি হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে ব্যবস্থাপনা একই দৃষ্টিতে বিচার করবে, অর্থাৎ ব্যবস্থাপক একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তির প্রতি একই আচরণ প্রদর্শন করবে, যে এখানে নেপোটিজম বা অন্য কিছুকে পাত্তা দিবে না। তারপরে দেখো যে চাকরির স্থায়িত্বের নীতি, এটা আমাদের সমাজে দেখা গেছে যে মানুষের সরকারি চাকরির প্রতি ঝোঁকার একমাত্র কারণই হচ্ছে এটা, যে বেসরকারি প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে চাকরি নিয়ে স্থায়িত্বের একটা বিষয়, মানুষ এটাতে সবসময় কি যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই দেখো এই ভদ্রলোক চশমা পরে রিল্যাক্স মোডে আছেন, আর তিনি সবসময় কি একটা ভয় ভীতির মধ্যে আছেন যে কখন চাকরি চলে যায়, অথবা যে
পেনশন, নানান ধরনের ফিউচার আনসার্টেনিটি, এই সমস্ত বিষয় নিয়ে মানুষ যখন দ্বিধাদ্বন্দ্বে থাকে তখন দেখা গেছে একজন ভালো কর্মী সে অনেক ভালো কাজ করতে পারে, একজন টিচার অনেক ভালো ক্লাস নিতে পারে, কিন্তু তারপরেও তার মনের মধ্যে যদি এই বিষয়টা স্থাপন করা না যায়, প্রতিষ্ঠান যদি মানে ব্যবস্থাপনা যদি এমপ্লয়ীদের মধ্যে এই আস্থাটাকে অর্জন করতে না পারে, তাহলে দেখা গেছে তার মধ্যে থেকে সেরাটুকু বের করে আনা কঠিন। একই ব্যক্তি গভর্নমেন্ট জব করতেছে, মেধাসম্পন্ন ব্যক্তি, তার আউটপুট ভালো। একই মেধাসম্পন্ন ব্যক্তি প্রাইভেট জবে সে শুধু সুইচিং করে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। কেন? একটাই কারণ, যে প্রতিষ্ঠান কি আমাকে শেষ পর্যন্ত দেখবে, আমাকে চালিয়ে নিতে পারবে, এটা। তো এই জন্য চাকরির স্থায়িত্বের যে নীতি, এটা অবশ্যই স্ট্রংলি দেখতে হবে এবং কর্মীদেরকে আশ্বস্ত করতে হবে যে তোমার চাকরির নিরাপত্তা, তোমার চাকরি নিরাপদ, তোমার ভবিষ্যৎ নিশ্চিত, এবং এর জন্য আমরা এই করছি, এটা কর্মীদেরকে বোঝাতে হবে। তারপরে হচ্ছে উদ্যোগের নীতি। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনা উদ্যোগের নীতি বলে। দেখা গেছে অনেক সময় অনেক কর্মী ছোট পদে হলেও বা একেবারে নতুন একজন নবীন কর্মী একটা প্রতিষ্ঠানে আসছে, তার মধ্যেও দেখা গেছে যে বেশ কিছু উদ্যোগ থাকতে পারে, কিছু ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে যা প্রতিষ্ঠানের জন্য খুবই মঙ্গলজনক। এখন যদি কর্তৃপক্ষ বা সিনিয়রিটি জুনিয়রিটির কারণে দেখা গেছে যে মনে করে আরে সে নতুন মানুষ, সে কি আইডিয়া দেবে, আমরা তো অনেক দিন যাবত এই প্রতিষ্ঠানে কাজ করতেছি, আমাদের আইডিয়াটাই বেটার, আর সে নতুন, সে কি বুঝে, কে সে আসছে দেখুক শিখুক তারপরে তার আইডিয়া নেব, অথবা তার বেশ কিছু উদ্যোগকে যদি অবমূল্যায়ন করা হয়, তখন দেখা যাবে যে একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী সে মনোবল হারিয়ে ফেলবে। তখন সে নিজে থেকে আর কখনো কোনো কিছুকে যে এরকম উদ্যোগ নেবে না, অথবা উদ্যোগ নিলেই যদি যে উদ্যোগ নিল তাকে যদি ওই কাজটা বাস্তবায়ন করার জন্য বলা হয়, তখন দেখা যাবে যে আসলে তখন নতুন কর্মীরা তারা ভাববে যে না, আইডিয়া দিয়ে বিপদে পড়ে লাভ নেই, তখন তাদের মধ্যে আইডিয়া আসলেও সে ওইটাকে লুকায় রাখবে, আর এতে করে কি আলটিমেটলি প্রতিষ্ঠানের ক্ষতি হবে। এই জন্য একদিকে নতুন কর্মীর কাজটাকে মূল্যায়ন করতে হবে, সে জুনিয়র হোক অথবা সিনিয়র হোক, আর সিনিয়রের পক্ষ থেকে যদি কোনো কাজ আসে অবশ্যই জুনিয়র বা যারা আছে তাদেরকে অবশ্যই মানতে হবে, মনে রাখতে হবে যে একজন সিনিয়র সে প্রতিষ্ঠানে অনেক দিন কাজ করে, আসলেই সে আমার চাইতে অবশ্যই অভিজ্ঞ এবং তার যে চিন্তাভাবনা আমার চাইতে ভালো, এটাকে সম্মান দেখিয়ে ওইভাবে যদি কাজে আগায় যায়, তাহলে কি প্রতিষ্ঠানের যে উদ্যোগের যে নীতিটা এটা ঠিক থাকবে। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা, একতায় বলের নীতি, যে প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকে ব্যবস্থাপনার একতায় বল নীতি বলা হয়। তো এটা ছাড়া কোনো প্রতিষ্ঠানে কি কখনো উন্নয়ন করা সম্ভব নয়। তো আজ এ পর্যন্তই ছিল মূলত যে এই যে নীতিগুলো আলোচনা করা হলো, হেনরি ফেল প্রদত্ত এই 14টা নীতি আলোচনা করা হলো, যে উপরোক্ত নীতিগুলো সঠিকভাবে অনুসরণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কার্যকর ফলাফল লাভ করতে পারবে বলে ফেল মত প্রকাশ করেছেন, যা সহজে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে। তো তোমাদের আমি এটা প্রথম ক্লাস নিলাম, অল্প সময়ের মধ্যে অনলাইন ক্লাস, বেশি দীর্ঘ করার সুযোগ নেই। তো তোমাদের নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব যে আরও যে বিষয়গুলো আছে, যে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা গুণাবলী, তারপরে হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের যে সংগঠন ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে যে সম্পর্ক, তারপরে তোমার পার্থক্য, বাংলাদেশি ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায়, এই সমস্ত বিষয় দিয়ে আরও কিছু চ্যাপ্টার বাকি আছে, তো সেগুলো আমরা আলোচনা করব। আমি যদি এখানে আলোচনা করতে নাও পারি, অনলাইন ক্লাসে দেওয়া যদি সম্ভব নাও হয়, জুম ক্লাসের মাধ্যমে সেটা প্রশ্নোত্তর করার সুযোগ থাকবে। তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে যথেষ্ট পরিমাণ সময় দিবে, লেখাপড়া করবে। ছাত্র জীবনে লেখাপড়ার কোনো বিকল্প নেই। সংস্কৃতে একটা কথা আছে, ছাত্র নং অধ্যয়নং তপম, যে ছাত্র জীবনে লেখাপড়ায় কি তপস্যা। তো আশা করি তোমাদের সময়টা ভালো কাটবে। আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সবার আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে হয়তোবা।
আগামী ভিডিওটাও তোমরা দেখবে। আর জুম ক্লাস ইনশাল্লাহ সরাসরি দেখা হবে। আর হোপফুলি আল্লাহ তাআলা করোনা মহামারী থেকে আমাদের শীঘ্রই পরিত্রাণ দেবেন। আগের মতো আমরা সেই তোমাদের পদচারণায় মুখরিত হবে ক্যাম্পাস, আমাদের সাথে দেখা হবে ক্লাসে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।